চলুন দেখি, চলুন চলুন চল এখান থেকে ঠুকে দেবো। দেখ আইটি বার করে দেখ। আয় একটা ছোট্ট ফুটেজ দেখিয়ে আপনাদের সামনে পর্বটা শুরু করলাম। এবং যেহেতু এই মুহূর্তে একেবারেই উত্তাল রাজ্য, বিশেষ করে আমাদের এই রাজ্য প্রশাসনের নির্লজ্জ অবস্থান, যেমন প্রত্যেকটি ক্ষেত্রে আমরা জানি, আপনারা জানেন যে হাঁসখালির সময়ও সেই নাবালিকার ধর্ষণ হয়ে যখন তাকে পুড়িয়ে মেরে দেওয়া হলো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন যে ওর লাভ অ্যাফেয়ার ছিল, ও প্রেগনেন্ট ছিল। একজন নাবালিকা সম্পর্কে এই ধরনের মন্তব্য বলেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তারপর থেকে হাঁসখালির সেই বোন বিচার পায়নি। এবং আমার ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে এতদিন ধরে রাজনীতি পর্যবেক্ষণ করছি, এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে নিরীক্ষণ করছি পশ্চিমবঙ্গবাসী হিসাবে, শুধুমাত্র এটুকু অন্তত খুব দুর্ভাগ্যের সঙ্গে বলতে পারি যে আমার মনে হচ্ছে না যে এই ঘটনায় অ্যাকচুয়াল দোষীরা শাস্তি এবং চরমতম যে শাস্তি পাওয়া দরকার সেটা পাবে। অ্যাকচুয়াল দোষীরা তারা প্রকাশ্যে আসবে, সেটা হওয়া সম্ভব নয়। কেন এটা আমার মনে হচ্ছে? তার অন্যতম কারণ হচ্ছে এই মুহূর্তে রাজ্য প্রশাসনের ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। কি একটা অদ্ভুত কারণে আমরা জানি না, যে প্রত্যেকটি এরকম বিতর্কিত বড় বড় ক্ষেত্রেই যখন একেবারে সত্যটা প্রকাশ্যে আনলে হয়তো তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি উজ্জ্বল হয়, সেটা সন্দেশখালী হতে পারে, কিংবা সেটা হাঁসখালি হতে পারে, পার্ক স্ট্রিট হতে পারতো। এই ধরনের প্রচুর ধর্ষণের ঘটনা তো মানে আকছার হয়। কোনো ঘটনাতে এই রাজ্য সরকার এমন একটা ভূমিকা পালন করলো না, যে ভূমিকাটা দেখে রাজ্যবাসী মনে হলো হ্যাঁ এটাই তো আমি চেয়েছিলাম, আমারই তো মনের কথা এটা। এইটাই একটা প্রশাসন রাজ্যবাসীকে উপহার দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। হ্যাঁ, ক্ষমতার জন্য তিনি টিকে থাকছেন, ক্ষমতার জন্য একেবারেই কোনো রকমের তার গদির প্রবলেম হচ্ছে না, কিন্তু মানুষের মধ্যে অসন্তোষ যেভাবে তিনি তৈরি করে যাচ্ছেন, এর পরিণাম কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে একদিন ভোগ করতেই হবে। যেভাবে মানুষকে তিনি শান্তি দিচ্ছেন না, মানুষ যা চান ক্রমাগত তার বাইরে গিয়ে স্ট্যান্ড নিচ্ছেন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো না কোনো দিন, হতে পারে সেটা ইতিহাসের পাতাতে হলেও, মুখ্যমন্ত্রীর জবাব পাবেন। এবার যেটা আপনাদের দেখাবো, এই যে একটা বড় ঘটনা ঘটছে, এর মধ্যে আরো একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ডাক্তাররা এই যে আরজি করের ঘটনাটা নিয়ে, তো শুধুমাত্রই কলকাতা নয়, দিল্লি এইমস থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের ডাক্তাররা তারা কর্মবিরতি করছে, প্রতিবাদ করছে, মোরাল সাপোর্ট জানাচ্ছেন, সকলেই রাস্তায় নামছেন। এরই মধ্যে আপনাদের দেখাবো একটা ভিডিও, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভিডিও বলে দাবি করা হচ্ছে। আপনারা এটাকে ভাইরাল হিসেবেই দেখবেন, তার কারণ এটার কোনো সোর্সটা জানা নেই, একেবারেই ভাইরাল হিসেবেই আমার কাছে এসেছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখতে পাবেন, চারিদিকে ছড়িয়ে গেছে ভিডিওটা। আপনারা পেয়েছেন কিনা জানি না, আপনাদের দেখাবো ওয়েস্ট বেঙ্গলেরই ঘটে যাওয়া আরো একটা ভিডিও। ভিডিওটা প্রথমে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, আপনারা ধরতে পেরেছেন বলে তো মনে হয় না আমার কিছু, হয়তো বুঝতে পারেননি কেন ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম। ভিডিওটা দ্বিতীয়বার দেখাবো, ভিডিওটা আরেকবার ভালো করে খেয়াল করে দেখবেন। গলাটা শুনে বুঝতে পেরেছেন এবং ঘটনাটা কি হয়েছিল চেয়ার টেবিল দেখে বুঝতে পেরেছেন। একটা ডাক্তারের চেম্বারের গোছের কিছু মনে হচ্ছে, একজন মহিলা ডাক্তারের কথা বা একজন মহিলা ডাক্তারের আওয়াজ শোনা যাচ্ছে, আর একজন পেশেন্ট ভেতরে ঢুকছে এরকম দেখা যাচ্ছে। এই পর্যন্ত হয়তো আপনারা দেখেছেন, বাকি যেটা দেখেননি আমি এটা অ্যাকচুয়ালি বলতে ইতস্তত বোধ করছি, তার কারণ আপনারা একটু খেয়াল করে দেখুন। ওই ছেলেটি, ওই ছেলেটি বলবো না, ওই দুষ্কৃতিটি কিভাবে এসেছিল লেডি ডাক্তারের কাছে, আপনারা খেয়াল করেননি। আপনারা একটু খেয়াল করে দেখুন, তার জামা প্যান্টের দিকগুলো একটু খেয়াল করে দেখুন কি অবস্থায় সে ঢুকেছিল। আরো একবার ভিডিওটা দেখুন তো। চলুন দেখি, চলুন চলুন চল এখান থেকে ঠুকে দেবো। দেখ আইটি বার করে দেখ। আয় দেখতে পেয়েছেন? এবার আশা করি অনেকেই বুঝতে পেরেছেন, হয়তো কেউ কেউ বুঝতে নাও পারেন। আশা করছি 90% মানুষ বুঝে গিয়েছেন যে কি অবস্থায় এসেছিল। যারা বোঝেননি আরো একবার, আরো 2-3 বার ভিডিওটা দেখুন, ওই ছেলেটাকে নিরীক্ষণ করুন এবং তার জামা কাপড়ের অংশগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কি অশালীন অবস্থায় তিনি এসেছিলেন। মহিলা ডক্টরকে কিভাবে তিনি উত্ত্যক্ত করার জন্য এসেছিলেন, সেটা আপনারা দেখুন। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের হাল।
এবং আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেকে ডাক্তাররাও এই ভিডিওটা শেয়ার করে বলছেন যে পশ্চিমবঙ্গে ডাক্তারি করাও দুঃসাধ্য হয়ে যাচ্ছে। তার কারণ একটাই, যে দেখুন, আমি এটা বলছি না যে সমাজে খুন হয় না, সমাজে ধর্ষণ হয় না, সমাজে দুষ্কৃতকারী ঘটনা ঘটে না, কিন্তু আমি এটা বলছি যে এমন কোনো রাজ্য অন্তত খবরে ওইভাবে পাই না যে দুষ্কৃতকারীদের পাশে থাকার একটা বারবার কেন চেষ্টা কাকতালীয় হলেও দেখা যায় রাজ্য প্রশাসনকে, এই রকম রাজ্য আমি দেখিনি। বা আমাদের রাজ্যেও তো আমরা আগে দেখেছি, এই কিছুদিন আগে রাজ্যের আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেলেন, সকলেই চোখের জল ফেলছিলেন। আমার তো বিশ্বাস করুন আমার ন্যাকা কান্না বলে মনে হচ্ছিল, অনেকেই ন্যাকা কাঁদছিলেন। তার কারণ এই সুমনদেরা সারাদিন ধরে এবিপি আনন্দে চালালেন, অথচ এই সুমনদে হচ্ছে বা সুমনদের এবিপি আনন্দ হচ্ছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই বুদ্ধিজীবীদের পর তৃতীয় ব্যক্তি বা তৃতীয় সবথেকে শক্তিশালী একটা স্টেক হোল্ডার ছিল, যারা বুদ্ধবাবুকে তার স্বপ্নকে পূরণ করতে দেননি। আর তারা কিন্তু এখন গোটা দিন ধরে, গোটা 3-4 দিন ধরে ন্যাকা কান্না কেঁদে গেলেন। এরকম প্রচুর লোকের ন্যাকা কান্না কেঁদেছেন, মায়া কান্না প্রচুর লোকে কেঁদেছেন। ওই দিন বুদ্ধবাবুর শিল্পনীতিকে যারা সমর্থন করেননি, আজকে সকলেই মায়া কান্না কেঁদেছেন, ঠিক আছে? এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি, এই জন্যই বলি যে রাজনৈতিক স্ট্যান্ড সেদিনও ঠিক ছিল আর আজও ঠিক আছে বলে বিশ্বাস করি। সেদিনও সাপোর্ট করেছিলাম, সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই সিঙ্গুরের কারখানাকে ভেঙে যাওয়াকে সেদিনও আমি সাপোর্ট করিনি। অনেক ছোট ছিলাম, তখন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতাম। আমার সেই সময় সমস্ত বন্ধুরা সাপোর্ট করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, একেবারেই সাপোর্ট করতে শুরু করেছিলেন, কিন্তু একমাত্র দেখেছিলাম আমি ছাড়া আর আর দ্বিতীয় কাউকে, অন্তত দুর্ভাগ্যজনকভাবে ওই মুহূর্তে আমি কাউকে পাইনি যিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন বুদ্ধবাবুর এই শিল্পনীতিতে কোনো ভুল নেই। তারা কিন্তু পুরোটা ন্যাকা কান্না কেঁদে গেলেন যে এই বুদ্ধবাবুর জন্য। সেই কারণেই আপনাদের সামনে আরো একবার মনে করিয়ে দিতে চাইবো, এই যে ভয়ানক ঘটনাটা ঘটে গিয়েছে এবং আপনাদের যে ভিডিওটা দেখালাম, পশ্চিমবঙ্গে কিভাবে যে কোনো দুষ্কৃতকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এবং স্বর্গরাজ্য এই কারণেই হয়ে উঠেছে প্রশাসনের একটা অদ্ভুত হাত। যারা দুষ্কৃতকারী, সন্দেশখালীর ঘটনা দেখেছেন, মা বোনেদের পাশে দাঁড়ায়নি রাজ্য সরকার, বলেছে ওরা নাটক করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলে ওরা নাটক করছে বলেছে, অথচ ওদের সত্যতা খতিয়ে দেখেনি, তাদের জমিও ফেরত দিয়েছে এবং উল্টে বলেছে নাটক করছে। ঠিক একই পরিস্থিতি যেখানেই ঘটেছে, ওই হাসকালির ছোট্ট নাবালিকা যার দেহটাকে পুড়িয়ে পর্যন্ত দেওয়া হয়েছে, তাকেও কিন্তু ওই লাভ অ্যাফেয়ার্সের তথ্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন। সেই কারণেই আশঙ্কা হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে কিন্তু আমি অতটা আশা করছি না, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন গতকাল বললেন যে রবিবার পর্যন্ত আমাদের সময় দিন, না পারলে আমরা সিবিআই কে দিয়ে দেব। একটা বিরাট টাইম, এই রবিবার পর্যন্ত যে টাইমটা, সময়সীমাটা মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিলেন, তার আগে যদি সিবিআই হস্তক্ষেপ করতে না পারে, তাহলে আমার এই সংশয়টা আরো জোরদার হবে যে এটার আসল মাথাদের কোনোদিনই ধরা যাবে না। তার কারণ এমন কিছু জিনিসপত্র রয়েছে, এমন কিছু এভিডেন্স গুলো রয়েছে, সেই এভিডেন্স গুলোকে কালেক্ট করাটা অত্যন্ত প্রয়োজন। এবং আমি জানি না আরজি করের ছাত্রছাত্রীরা ওই প্লেস অফ অকারেন্সটাকে কতটা সুরক্ষিত রাখছে। পুলিশ তো ঘিরে দিয়েছে, ঠিক আছে, কিন্তু সেখানে পুলিশ কতবার যাচ্ছে? পুলিশ কি কোনোভাবে সেখানে গিয়ে ট্যাম্পারিং করার চেষ্টা করছে কিনা? আরজি করের ছাত্রছাত্রীরা কি পাহারা দিচ্ছেন ওই প্লেস অফ অকারেন্স জায়গাটাকে? এইটা কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ পুলিশের ওপরই যখন সকলের সন্দেহ থাকে, তখন কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো মাথায় ওঠে। এবং যদি 7 দিনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বলেছেন, রবিবার নিশ্চিতভাবে তিনি ক্যালকুলেশন করে বলেছেন, এমনি এমনি তিনি রবিবার বলেননি। তিনি সোমবার বলতে পারতেন, শনিবার বলতে পারতেন, তিনি রবিবার বলেছেন। এবং আপনারা জানেন মেডিকেল সায়েন্সের প্রত্যেকটা দিনের কাউন্ট হয়। হয়তো এরকম হয় যে 7 দিনের পর্যন্ত এই এভিডেন্স 7 দিন পর্যন্ত বেঁচে থাকে, তারপর হয়তো আর এই এভিডেন্সটা বেঁচে থাকে না। এইরকম কোনো একটা কিছু থাকতে পারে, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, আমি বলছি সেই কারণে মেডিকেলের ক্ষেত্রে এটা এত গুরুত্বপূর্ণ। মানে এই সমস্ত জিনিসগুলো করাটা এতটা গুরুত্বপূর্ণ একটা নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে। তার কারণ টাইম চলে যাওয়া মানে সেটাকে কোনোদিন রিকভার করা যাবে না, সেটা হয়তো খুব ভালোভাবেই জানেন। এরকম পরামর্শ দেওয়ার লোকের অভাবও হয়তো নেই। তাই আমরা চাই যে নিরপেক্ষতার জন্য শুভেন্দু বাবু এবং কৌস্তব, এরকম অনেকেই বিজেপির নেতৃত্বরা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। আমি এই খবর যখন রেকর্ড করছি তখন হয়তো শুনানিও হয়ে গিয়েছে, সেটার আমার কাছে আপডেট নেই। কিন্তু সেখান থেকে যদি না কোনো ইমিডিয়েট কোনো একটা সলিউশন বেরিয়ে আসে, যদি সত্যি রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হয়, এবং শিওর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখবেন, আমি বলে দিচ্ছি,
রবিবারের পর এটা কিন্তু সিবিআই কে দিয়ে দেবে। তার কারণ একেবারে তখন হয়তো নিশ্চিন্তে থাকা যাবে যে রবিবারের পর সিবিআই এর হাতে গেলে আর মানে ওই যাদের প্রকৃত দোষী তাদের আর হয়তো পৌঁছানো যাবে না। এটা আমার সংশয়, আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমার সংশয় থেকে বলছি। আমার কাছে কোনো তথ্য নেই, আমি সংশয় থেকে বলছি, নিজের আশঙ্কা থেকে। তার কারণ আমি দোষীদের শাস্তি চাই যে কোনো মূল্যে। আমি ওই দোষীদের মানে যারা হাইড করছেন বা দোষীদের হাইড এই ঘটনাটাকে আমি চাইছি না। সেই যন্ত্রণা থেকে বলছি যে যে কোনো মূল্যে যারা এইরকম একটা পাশবিক অত্যাচার করলো আমাদের সমাজের একজন বোনের সাথে, তাদের ক্ষমা হয় না। নির্ভয়ার অত্যাচাররা শাস্তি পেয়েছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের নির্ভয়ার অত্যাচারীরা শাস্তি পাবেন কিনা খুব সন্দেহ। কারণ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেইটাই একেবারে সন্দেহের সব থেকে বেশি। কারণ এই রাজ্য প্রশাসনের ক্ষেত্রে, কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে যে আরজি কর হাসপাতালে এইরকম একটা ভয়ানক ঘটনা ঘটেছে, যার পুরোপুরি দায়বর্তাই প্রিন্সিপালের ওপর। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সত্যি সৎ হতেন তাহলে ওই প্রিন্সিপালকে বকাঝকা করতেন গিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী তো যে কোনো কাউকে যাকে খুশি নাম ধরে বকতে পারেন, সেখানে এই প্রিন্সিপালকে বকাঝকা করতে পারতেন না? তোদের এখান থেকে কেন ওই বাবা মাকে বলা হয়েছে এটা সুইসাইডের কেস, কেন এরকম বলা হয়েছে? মুখ্যমন্ত্রী কিন্তু বকাঝকা করেননি, অন্তত প্রেসের সামনে কিছু করেননি, বরঞ্চ তার গলা অনেক নমনীয় দেখিয়েছে। শুধু তাই নয়, একেবারেই তাকে সাসপেন্ড করার কয়েক ঘন্টার মধ্যেই তাকে পুনর্বহাল করেছেন। এত বড় অযোগ্য একজন প্রিন্সিপাল, যার এরকম জায়গায় গোটা পৃথিবীতে এরকম নজির নেই, একজন কর্মরত ডাক্তারকে এসে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, গোটা পৃথিবীতে নজির নেই, ভারতবর্ষ ছেড়ে দিন। সেখানে এত বড় একজন অযোগ্য প্রিন্সিপালকে কয়েক ঘন্টার মধ্যেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসন রিওয়ার্ড করে দিল। এরপরেও কারা বিশ্বাস রাখছেন যে এই প্রশাসনের পুলিশ নিরপেক্ষতা মেনে একেবারেই দোষীদের ধরতে পারবে, এবং না ধরলে রবিবারের মধ্যে কেসটা সিবিআই কে দিয়ে দেবে? আর সিবিআই কে দিয়ে দেবে রবিবারের মধ্যে, সিবিআই কিছু করতে পারবে না, পুরোপুরি আরো একবার দোষটা সেই কেন্দ্রীয় সরকারের উপরই আসবে। তাই একেবারেই মারাত্মক মানে পরিস্থিতি। আমি একটা সলিউশন, একমাত্র সলিউশন হচ্ছে এই প্রশাসনের পরিবর্তন ছাড়া কোনো কিছুর, কোনো ঘটনার কিন্তু কোনো ঘটনা থেকে মানে জাস্টিস পাওয়া যাবে না। ঘটনা তো আটকানোই যাবে না, ছেড়ে দিন, ঘটনা তো আটকানোই যাবে না। আটকানো যদি যেত তাহলে মুখ্যমন্ত্রী এই প্রিন্সিপালকে একেবারেই বার করে দিতেন। একজন ছাত্র, মেডিকেল কলেজের একজন ছাত্র, তাকে দারুণ একটা কথা বলতে শুনলাম। তিনি বললেন একটা আলু যখন পচে যায় তখন কি আপনি ওই পচা আলুটা একটা বস্তা থেকে বার করে কি অন্য বস্তায় দিয়ে দেন, নাকি আলুটা ফেলে দেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তাই করলেন। একটা আলু পচে গেছে, তার প্রমাণ মিলেছে, গোটা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, সেই পচা আলুটা অন্য একটা বস্তাতে রেখেছে। তাহলে কি বাকি আলুগুলো যেন পচে, এই ধরনের ঘটনা যাতে ওই মেডিকেল কলেজে ঘটে তার ব্যবস্থা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিসের পুরস্কার দিলেন এই ব্যক্তিকে? একে তো একেবারে আইনের আওতায় নিয়ে আসা উচিত। একে তো উত্তর দেওয়া উচিত কেন ওই মা বাবার কাছে, নিগৃহীতা অত্যাচারিতা মৃতার মা বাবার কাছে ওই তথ্য পৌঁছালো যে তাদের মেয়ে সুইসাইড করেছে। একে তো মানে এর বিরুদ্ধে তো আইনত পদক্ষেপ নেওয়া উচিত, সেটা ডাক্তাররাই বলেছে। সেদিকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হাঁটেননি। তাই তৃণমূল কংগ্রেস যতদিন আছে, আমাদের মুখ্যমন্ত্রীর নাম যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়, ততদিন পর্যন্ত সুবিচারের পাওয়া, ঘটনা ঘটা আমি ছেড়েই দিলাম, ঘটনা ঘটানো আটকানো যাবে না, সুবিচারটা পর্যন্ত পাওয়া যাবে না। এটাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সমস্ত বর্গের মানুষের উপর এতটা এতটা বাজে ইমপ্রেশন তৈরি করছেন নিজের সম্পর্কে এবং নিজের দল সম্পর্কে। এর দাম ইতিহাসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে ডেফিনেটলি দিতে হবে। তার কারণ হচ্ছে যে এই রকম ভাবে এখন ক্ষমতায় থাকার জন্য সমস্ত রকম ভাবে মানুষকে ম্যানেজ করা বা যা করবেন সবাইকে মুখ বুজে সহ্য করে যাওয়া, কিন্তু ওই পড়শি দেশ দেখিয়ে দিয়েছে। আমি ভায়োলেন্সের কথা বলছি না, কিন্তু ইতিহাস বলে, ইতিহাসের পাতা তো আর ভায়োলেন্স করে না। ইতিহাসের পাতা তো তখন সত্যিগুলো মানুষের সামনে তুলে ধরে। আজকে যেমন বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণে গোটা বাংলা কেঁদেছে, সকলেই এক বাক্যে বলেছেন সৎ মানুষ ছিলেন। রাজনীতিতে সৎ মানুষ হওয়া সম্ভব, সেটা বুদ্ধবাবুকে দেখে বোঝা যায়। সেই বক্তব্য কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তো প্রথম দিন থেকে কেউ বলেননি, তিনি নিজে বলেছেন। তিনি নিজে বলেছেন যে আমি সৎ, সততার মূর্ত প্রতীক বলে ব্যানার ফ্যানার ছিল, কিন্তু আর কেউ বলেননি। তাই বুদ্ধবাবু যে অন্তিম ফেয়ারওয়েলটা পেলেন, আমি রাজ্যের মাননীয় রাজনৈতিক ফেয়ারওয়েলের কথা বলছি, যে তিনি যখন রাজনীতি থেকে অবসর নেবেন সেই দিন কিন্তু ইতিহাস তাকে এত সুন্দরভাবে বুদ্ধবাবুর মতো অন্তত যে সৎ মানুষ ছিলেন, খুব ভালো কাজ করেছেন, এইটা বলার সুযোগ কিন্তু মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন না। কি বলবেন আপনারা লিখে জানাবেন আজকের পর্বে আপনাদের মতামত।